মমতা বন্দ্যোপাধ্যায়ের অড়ায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই শাহরুখ খান মনে করতো। মুকুলবাবু যেটা বলে গেছিলেন, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছে। উনি তো ক্যামাক স্ট্রিটে প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাতেন, দল তো চালাতেন না। আমরা যখন রাজনীতি করতে শুরু করেছি তখন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ। আইকনিক লিডার, প্রতিবাদ প্রতিরোধের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা মানুষও বলতে পারবে আবেগ কানেক্টেড ছিল। কোহিনূর রিজুরা রাজনীতি করেনি, তারা মাতব্বরি করেছে। টালিগঞ্জ পাড়া রাজনীতির প্রভাব মুক্ত হবে, তিনি নিজে এক্সাম্পল সেট করছেন নাটক দেখতে গিয়ে। আজকে বলুন তো, এই জিনিসগুলো তৃণমূল কংগ্রেস তো করেনি, এটা তো মানতে হবে। আজকে কি হয়েছে টালিগঞ্জে? আজকে কি হয়েছে? কারা দুজন টালিগঞ্জটা দেখছিলেন, তারা শিল্পের সটুকুও বোঝেন না। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। তারা কোন শিল্পী? তারা শিল্পী, দারুণ শিল্পী। কিভাবে প্রতিভাবান ছেলে মেয়েদের কাঁচি করা যেতে পারে, এই শিল্পটা তারা দারুণ জানেন। কিভাবে দুর্নীতি করতে হয়, সেই শিল্পটা তারা দারুণ জানেন। কিন্তু প্রকৃত অর্থে যে শিল্প, গান, নাচ, কবিতা, সিনেমা, এগুলো তো তারা বোঝেন না। তো যথারীতিভাবে আগমনী তিলোত্তমাদের গল্পে সরকার ভয় পেয়ে গেছিলো যে এমন কিছু হয়তো দেখিয়ে দেবে যাতে সরকারের ব্যাপারটা না। আমি এখনও দাঁড়িয়ে বলছি, আমি নাম করি, এখনও কোথাও করিনি, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস, দ্য গ্রেট পার্থ ভৌমিক। গ্রেট কথাটা ওনার পাশে হয় কেন, উনি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না শুনছি। পার্থ ভৌমিক, কারা নয়, ইন্দ্রনীল সেন, প্রত্যেকে ফোন করে আমাদের ধমক দিয়েছিল ছবিটা না করার জন্য। আমরা কি পাপ করেছি? এইটা কি বাংলা? এইটা তো ভারতবর্ষ বা বাংলা কালচারাল ক্যাপিটাল। বাংলাকে আমরা বলি সাংস্কৃতিক ক্যাপিটাল ভারতবর্ষে। সেই সাংস্কৃতিক ক্যাপিটালে দাঁড়িয়ে একটা ছবিকে ব্যান করা হচ্ছে, ছবিটাকে বেরোতে দেওয়ার যাতে না যায় সেই ব্যবস্থা করা হচ্ছে, যারা করছে তাদের আক্রমণ করা হচ্ছে। এবং কতটা দল তো করলই। আমি ভাবি যে কোথায় এই তৃণমূল ছাত্র যুবরা যারা আজকে বিপ্লবী হয়েছে 4 তারিখের পর, তাদের কি অবস্থা? তারা ক্রমাগত কটূক্তি করে গেল। তারা বোঝারই চেষ্টা করলো না যে একটা শিল্পের ধার কতটা হতে পারে। একটা কথা আছে, পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। তলোয়ারের থেকে পেনের ক্ষমতা অনেক বেশি। আসলে এরা এই তলোয়ারের রাজনীতিতে ঢুকে গেছিল। এরা কলম, শিক্ষা, এগুলো থেকে অনেক দূরে চলে গেছিলো, তাই তারা অনুধাবন করতে পারেনি। এবং আজকেও কিন্তু এরা অনুধাবন করেনি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। অরূপ চক্রবর্তী একটি প্রাইম টাইম চ্যানেলে বসে বলছেন, যখন এই আগমনী তিলোত্তমা নিয়ে সাসপেনশনের পর শো হচ্ছে, সেই প্রাইম টাইম চ্যানেলে বলছেন এসব বাজারি মেয়েদের গল্প নিয়ে কেন প্রাইম টাইমে শো হচ্ছে। এটা হচ্ছে অরূপ চক্রবর্তী, যিনি নিজেকে শিক্ষিত বলে তুলে ধরেন। অবশ্য নিজের ওয়ার্ডে কতটা অ্যাকসেপ্টেন্স আছে আমি জানি না, বিগত লোকসভা এবং বিধানসভা সবেতেই মাইনাস। শিক্ষিত বলে তুলে ধরেন। রিজু দত্ত আজকে তো সব থেকে বড় বিপ্লবী। প্লিজ, আমি চাই আপনারা একটা সুযোগ করুন, রিজু দত্ত ভার্সেস প্রান্তিক চক্রবর্তী বা রাজন নালদা একটা ডিবেট। রিজু দত্ত কি নোংরা আক্রমণ করলো, এবং একটা রাজ্যের সমস্ত বাবাদের মেয়েদের নাবিয়ে দেওয়া হয়েছিল। প্রিয়দর্শিনী হাকিম, ববিদার মেয়ে, অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ বাবা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, একটা দুটো ছেলে মেয়েকে প্রতিবাদ করছে, মেরুদণ্ড সোজা রেখে কথা বলছে, তার জন্য রাজ্যের সমস্ত তৃণমূলীয় নারীদের নাবিয়ে দেওয়া হলো কটূক্তি করার জন্য। আজকে তারা কোথায়? আজকে প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদাররা বুক ফুলিয়ে সেদিনও ঘুরে বেরিয়েছে। আর যারা বলছে, কোহিনূর মজুমদার, রিজু দত্তরা বলছে, সেদিনকে যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে আমাদের শেক্সপিয়ার সরণির থানা অ্যারেস্ট করতো না, গাঁজা কেস দিত। টানা 18 মাস আমি রাজন্না হালদার প্রতিবাদ করেছি। কোন শেক্সপিয়ার সরণির থানা আমাদের কাছে এসছে? কোন গাঁজা কেসে আমাদের তুলেছে? কিচ্ছু তো হয়নি। 3, কোন ইট আমার বাড়ি বা রাজন্নার বাড়িতে পড়েনি। আসলে মানুষ বোঝে কারা সঠিক, কারা বেঠিক। সঠিক মানুষের ওপর আক্রমণ হয় না। আজকে দেখছেন না পোস্ট পোল ভায়োলেন্স, অনেকে বলছে বিজেপি এই করছে। আরে বাবা, আমি জানি এরকম অনেকে তৃণমূল করেছেন, বিজেপি সরকার, তাদের বাড়িতে কিচ্ছু হয়নি। আমি যদি মাতব্বরিটা করে থাকি, আমি রাজনীতি করিনি। কোহিনূর রিজুরা রাজনীতি করেনি, তারা মাতব্বরি করেছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এই আঘাতের সম্মুখীন হচ্ছে না, আমি একদম পরিষ্কার করে বলছি। আঘাতের সম্মুখীন হচ্ছে মাতব্বররা। কি আছে, গণতন্ত্রে সরকার আসবে, সরকার যাবে, তা বলে কি সবাই এফেক্টেড হচ্ছে? আপনি এফেক্টেড হচ্ছেন, আমি এফেক্টেড হচ্ছি। অনেক নিউজ চ্যানেল তো আমি জানি বা পোর্টাল যারা তৃণমূল ইনক্লাইন্ড ছিল, তারা কি এফেক্টেড হচ্ছে না তো, সমমহিমায় চলছে। তাহলে এরা এই যে বিভিন্ন জায়গায় এফেক্টেড হচ্ছে, কারা এফেক্টেড হচ্ছে? প্রত্যেকে পাড়ার লোককে চমকেছে আমি তৃণমূল করি বলে। তো এখন বুঝতে পারছে এদের, দেখুন এরা তো অন্য কোনো প্রফেশনে নেই,
মানে রাজনীতিটাই এদের উপার্জন। আমি একটা কথা সব জায়গায় বলি, রাজনীতিতে দুইয়ে 5 বা 6 হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। সাংগঠনিক স্বার্থে এরা 2-এ 200 বানিয়ে দিয়েছিল। এখন এই 200 থেকে আবার 2-এ নামবে, মাঝখানে এই গ্যাপটা পূরণ করবে কি করে? এখন যে করে হোক, কেউ তার ক্যাজুয়াল চাকরি বাঁচাতে যাতে ট্রান্সফারটা না হয়, কেউ তার দামি স্করপিওর মেনটেনেন্সের জন্য, ঠিক আছে, দামি ঘড়ি, দামি জুতো জামা মেনটেনেন্সের জন্য, কেউ রাজনীতি করেই তাকে খেতে হবে, মানে দুবেলা ভাতটাও রাজনীতি করেই করতে হবে। তো সেই জায়গা থেকে তাদের উপায় নেই, এখন বিজেপির কাছে ভালো সাজার চেষ্টা করছে। খুব দুর্ভাগ্য, শুধু তারা নয়, যুব শ্রেণী নয়, আমি বলছি ডক্টর শান্তনু সেন, কাকলি ঘোষ দস্তিদারের কথা। শান্তনু সেনও সাসপেন্ড হয়েছিল আরজি করার সময়। ওনার যখন সাসপেনশনটা তুলে নিল তখন কেন প্রতিবাদ করেনি যে আমি সাসপেনশন আমি চাই না, আমি আর তৃণমূল করবো না? আমাকে এবং রাজন্না হালদারকে তো তৃণমূল ছাত্র পরিষদের ভোটের কিছুদিন আগে তৃণাঙ্কুর ভট্টাচার্য ডেকে বলেছিল যে ব্যাপারটা মিটে গেছে, আমরা নতুন কমিটিতে তোমাদের নিয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কথা বলা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু পাল্টা পজিটিভ রেসপন্স আর দিইনি। তখন শান্তনু সেন দিল কেন? ভোটের কিছুদিন আগে কাকলি ঘোষ দস্তিদারকে জেলা সভাপতি করা হলো, বারাসাত সাংগঠনিক জেলার, আমার জেলা ওটা। তখন তো উনি প্রতিবাদ করলেন না। ঠিক 3 মাস পরে উনি মনে হলো তৃণমূলের সব খারাপ। আর তৃণমূলের তো খারাপ, সেই খারাপগুলো কেন 3 মাস আগে মনে হলো না? যখন জেলা সভাপতি দিচ্ছিল তখন বলতে পারতেন আপনি। আর জীবনে উনি কিচ্ছু করেননি, মানে কোনো মানুষের উপকার করেননি। মানে আমি তো বারাসাতে থাকি, কোনো মানুষের উপকার উনি করেননি। এখন ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছে, সিকিউরিটি নিয়ে ঘোরার চেষ্টা করছে, বিজেপির ঘনিষ্ঠ হচ্ছে। আমি বিশ্বাস করি যে বিজেপি বা নতুন যে সরকার এসছে তারা যথেষ্ট পর্যালোচনা করেই বিচার করবে যে কারা সত্যি। শ্রমিক ভট্টাচার্য মহাশয় যেটা বলছেন, ভালো তৃণমূল আছে, প্রান্তিক রাজন্যাদের মতো হাজার হাজার প্রান্তিক রাজন্যারা আছে। হয়তো আমি আর রাজন্যা কথা বলার সাহসটা দেখেছি, সবাই পায়নি, তারা চুপ হয়ে গেছিল, কিন্তু এরা তো চুপও হয়নি। তখন তো বড় বিপ্লবী ছিল, জেলায় জেলায় ঘুরে মাতব্বরি করেছে। রিজু দত্ত সেবাশ্রয়, বস যুবরাজ। আরে ভাবুন, কালচারটা হচ্ছে বস যুবরাজ। সেই বস আর যুবরাজ একটা দুটো ধাপ নামলো না, মানে রাজা মন্ত্রী কিছুই হলো না, সোজা পুরোপুরি পাল্টি। তো এইটাই হচ্ছে দুর্ভাগ্য। এরা শিল্প বোঝে না, এরা সমাজ বোঝে না। আসলে রাজনীতি তো সমাজ থেকে উঠে আসে, সমাজের সাথে তো কোনো কানেকশন। নিজের পাড়ার দোকানের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কোনো আড্ডা দেয়নি। দেবাংশু ভট্টাচার্য ভেবেছিল সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন্স লাইক মানে ভোটটাও মিলিয়ন্স। হয় না, পাড়ার দোকানে বসে আড্ডা মারতে। আমি প্রশংসা করবো এক্ষেত্রে, আমি এই বিগত 18 মাসে, আগে থেকেই খুব ঘনিষ্ঠতা ছিল সজলদার সাথে। 18 মাসে সজলদা আমাদের মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছেন। আমি যতবার ওনার সাথে দেখা করতে গেছি দেখেছি পাড়ায় বসে আড্ডা মারে, খেলাধুলা করছে, চায়ের দোকানে আছে, রকে বসে আড্ডা মারছে। দেবাংশু ভট্টাচার্যরা এরা কোনোদিন পাড়ায় বসে আড্ডাটা মেরেছে? পাড়ার ক্লাবে ক্যারাম খেলেছে? রিজু দত্ত কোনোদিন পাড়ার ক্লাবে গেছে? ওদের ওদের গ্ল্যামার নষ্ট হয়ে যেত। ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকে, পাড়ায় ক্যারাম খেলবে। রাতারাতি এই দল মানে ক্ষমতা চলে যাওয়ার জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দায়ী করছেন। হ্যাঁ, ওই তো বললাম, কিছু তো করার নেই, মানে ওদের সার্ভাইভ করতে হবে। শুনুন, আমি ওর দুঃখটা বুঝতে পারছি, এটা বেদনার। আপনার যদি হঠাৎ করে চাকরি চলে যায়, ঠিক আছে, আপনাকে তো খেতে হবে। ওদের তো এটাই চাকরি। রাজনীতি ওনাদের প্যারালাল কিছুতে চলছে না। মানে তুমি ধরো সাংবাদিকতা করছো, করতে করতে তোমার রাজনৈতিক মতবাদ থাকতেই পারে, তুমি রাজনৈতিক প্ল্যাটফর্মেও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নিজে শিক্ষকতা, আইনের শিক্ষকতার সাথে যুক্ত আছি, আমার নিজের ছোটোখাটো ব্যবসাও আছে, তার পাশাপাশি আমি রাজনীতিটা করছি। এরা তো এটাই ব্যবসা, এটাই চাকরি, তো সার্ভাইভ করতে হবে তো না? কী করে সার্ভাইভ করে? কোহিনুর মজুমদার কী করেন? আমি প্রশ্ন হচ্ছে উনি কী করতেন? উনি যে দামি স্করপিওটা করে এ প্রান্ত থেকে উনি কী করতেন? উনি এই প্রশ্নটা, এত কথা বলছেন তো, উনি এই প্রশ্নটার উত্তর দিন, উনি করতেনটা কি? ওনার কি কোনো ব্যবসা আছে? নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এই কোহিনুর মজুমদার বা রিজু দত্ত এরা এখন সাসপেন্ডেড, কারণ দলের বিরুদ্ধে বলছে। কিন্তু এই যেই সময়টাতে এই প্রান্তিক রাজন্যারা প্রতিবাদ করছিল, তখন যদি তারা তারাও যদি প্রতিবাদ করতো, বা সব থেকে বড় কথা তার দলে থাকা একটা মেয়ে যার বিরুদ্ধে এরকম ফোনে এআই ছবি ভাইরাল হচ্ছে, তখনও তারা প্রতিবাদ করতে পারেনি, কারণ তাদের ভয় ছিল সাসপেন্ড হয়ে যাবে। তাহলে এখনও সাসপেন্ড হয়ে যাবে সেটা তো তারা জানতো না। সাসপেন্ড হয়ে যাওয়ার শুধু ভয় ছিল না, সাথে ছিল, বারবার বলছে, শেক্সপিয়ার সরণি আর গাঁজা কেস। তাহলে কেন থানার ভয় থাকবে? সেটাই। আরে কিছু তো ছিল, নাহলে থানার ভয়টা ছিল কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই রিজু দত্ত
কোহিনূর মজুমদার এখন সাসপেন্ড হয়ে তো লাভ নেই, কারণ তৃণমূল কংগ্রেসই তো সাসপেন্ড হয়ে গেছে, আর দলটাই তো সাসপেন্ডেড। এখানে আবার কি সাসপেন্ড হবে আর কি ইন্ডাকশন হবে কোনো জায়গা নেই, দলটা তো ওদের এখন কিছু যায় আসে না। এখন ওরা সাসপেন্ড হলে ভাবছে বিজেপির কাছে পয়েন্ট যদি বাড়ে। আমি তো দেবাংশু নই যে ওই ডায়লগ দেবো যে কালীঘাটে আমি শুয়ে থাকবো কেউ যদি অন্য দল থেকে আসে, এরকম আমি বিজেপিকে কখনোই বলবো না। এগুলো অত্যন্ত নিম্ন শব্দ চয়ন। এক্ষেত্রে আমি বলি দেবাংশু ভট্টাচার্য ঔদ্ধত্য কোন লেভেলে গেছে। দেবাংশু ভট্টাচার্য বলছে শালবনিতে যদি যেতেন শুভেন্দুবাবুকে আমি বলছি আমি গলায় মানে আমি কুকুরের বকলেস পরে নেবো নাকি। আরে শুভেন্দুবাবু আজকে মুখ্যমন্ত্রী, ছেড়ে দিন, উনি যদি মুখ্যমন্ত্রী নাও হতেন, ওনার রাজনৈতিক যে প্রাজ্ঞতা, রাজনৈতিক যে জার্নি, দেবাংশু ভট্টাচার্য তার সমতুল্য কোনোদিন হয়েছে? আজকে আমি আক্রমণ করছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় নেই, আমার কোনো পোস্টে দেখবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছি কিনা, করতে পারি না, এটা আমার ধৃষ্টতা নেই। ওনার একটা রাজনৈতিক ইতিহাস আছে, উনি এমপি দল ফর্ম করেছেন, সরকার পরিবর্তন সিপিএমকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাকে আমি সমালোচনা করব? এরা না মাপকাঠিগুলো ভুলে গেছিল, মানে কি ওষুধ খেতো আমি জানি না, বা কি টনিক এদের দেয়া হতো যে যাকে পারছে, রিজু দত্ত, কোহিনূর মজুমদার, সুদীপ রাহা। আমি বলছি সুদীপ রায়, একটা ভিডিও দেখলাম, সুদীপ রায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন শুভেন্দুবাবু আর বিরোধী দলনেতা থাকবেন না, সে উনি বলছেন তা মেনে নিলাম, এটা নয় রাজনৈতিক কথা। পিছনে দাঁড়িয়ে আছেন তৎকালীন মন্ত্রী বঙ্কিম হাজরা পিছনে দাঁড়িয়ে, সুদীপ রায় সামনে দাঁড়িয়ে মানে এই বড় বড় কথা বলছে, মানে কোথায় দলটার গ্রাফ নেমেছিল। তো যথারীতি যা হয়েছে, তাই জন্য দলটাই এখন সাসপেন্ডেড। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস আর কামব্যাক করার ঐতিহাসিকভাবে কোনো জায়গা নেই। যদি মহাজাগতিক কোনো শক্তি থেকে থাকে সেটা আমি জানি না। তো এখন যারা সাসপেন্ডেড তাদের আর নিজে সাসপেনশন নেই, কী ভয়, জানে একটা সাসপেন্ডেড অর্গানাইজেশন আমাকে সাসপেন্ড করেছে, গুরুত্ব নেই। তাই কিন্তু দাদা এখানে একটা জিনিস, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না, ওনার একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে, এবং উনি সবার কাছে দিদি ছিলেন, মানে প্রত্যেকের বিপদে আপদে তাদের পাশে থাকা। কিন্তু হঠাৎ করে এই লাস্ট কয়েক বছরে একটা ভিআইপি কালচারের মধ্যে চলে আসে, এবং এখন গিয়ে দাঁড়িয়ে সেই দিদি অরাটাই শেষ হয়ে গেছে। এটা কি কারণে? দারুণ প্রশ্ন করলে, এবং তুমি যখন প্রশ্নটা করলে আমার মানে যেটাকে আমরা গুজবাম্পস বলি সেই জিনিসটা হলো। কারণ আমরা যে সময় রাজনীতি করতে এসেছিলাম 2008-9 সাল, সেই সময়টা আমি সিপিএমকে দাঁড়িয়ে, এই যে আরেকটাও কথা, এই হঠাৎ করে দেখতাম এই তরুণ প্রজন্ম মঞ্চে দাঁড়িয়ে বলছে যারা নন্দীগ্রাম করেছে, যারা নেতাই করেছে, যারা মরিচজাপি করেছে, যারা বিজন আনন্দমার্গী হত্যা করেছে। আচ্ছা, আমি সমালোচনাটা যে করছি আমি সেটা তো কিছুই জানি না, তাহলে আমি সমালোচনা করতে যাবো কেন? তারা বলতো বড় বড় বিজ্ঞতা। এখন আমি এই যে দিদি ওড়ার কথাটা বললে না, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন রাজনীতি করতে শুরু করেছি তখন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, আইকনিক লিডার, প্রতিবাদ প্রতিরোধের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মমতা আর এই মমতা নেই। কি হয়, ধরে নিন একটা এক্সাম্পল দিই, আমার মা মুখ্যমন্ত্রী ধরে নিন, বা আমার বাড়িতে আমার কেউ একজন মুখ্যমন্ত্রী, বাইরের সে তিনি মুখ্যমন্ত্রী, আমি এবার তাকে ব্ল্যাকমেল করা শুরু করছি, প্রয়োজনে হয়তো তাকে গালাগালিও করছি, কোথাও কোথাও শোনা যাচ্ছে তার গায়েও হাত দেওয়া, মাকে গায়েও হাত দিচ্ছি। এটা কি আমার মা মুখ্যমন্ত্রী হলেও বাইরে এসে বলতে পারবেন না। আসলে একটি ভদ্রলোক, যেটা নিয়েই আমাদের কথা ছিল, এই আইপ্যাক, ক্যামাক স্ট্রিট, এটা নিয়েই তো আমরা বলেছিলাম। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলিনি, আরে উনি করেননি, আমি এখনও দাঁড়িয়ে বলছি, কিন্তু উনি ট্র্যাপড হয়েছেন, কিছু করার নেই, চারিপাশে ওনাকে নাক পাশে জড়িয়ে দেওয়া হয়েছিল। এটা ক্যামাক স্ট্রিট, ওরা কোথায় থাকবে? ওরাটা হয়ে গেল আন্দোলনের নয়, হাওয়াই চটির ওরা নষ্ট করে দিল ক্যামাক স্ট্রিট। দিদির রাস্তায় হাঁটা নষ্ট করে দিল কয়েকশো কনভয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেছেন, আমরা দেখেছি, আমরা হেঁটেছি, কি পাংচুয়াল ভদ্রমহিলা। আমি যে এত মিটিং মিছিল করেছি, তোমরাও জানবে, উনি যদি 5:32 বলেন 5:30 আসবেন, 5:38 হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে আসবেন 4টে, 3টে থেকে 5টা পর্যন্ত আগে স্নিফার ডগ ঘুরবে, পুলিশ আসবে, এসটিএফ আসবে, আরও যে যা বাহিনী পশ্চিমবঙ্গে ছিল সবাই আসবে, ঠিক আছে। ক্যামাক স্ট্রিটে অফিস, তৃণমূল কংগ্রেস কোথায় শেষ হলো? আমরা জানতাম অফিসটা তপসিয়াতে, তৃণমূল ভবন, এটাই আমরা জানতাম, ঠিক আছে। পরে ওটা রিকনস্ট্রাক্ট হচ্ছে, অফিসটা চলে গেল আমাদের বাইপাস ধাবার গলিতে, তৃণমূল ভবন। কিন্তু এখন ধরুন একজন জেলা থেকে আসছে, সে কনফিউজড হয়ে যায়, কোথায় যাবো, তৃণমূল ভবনে যাবো না ক্যামাক স্ট্রিটে যাবো।
কোনোদিন শুনেছেন কোনো পার্টির কেন্দ্রীয় একটা পার্টি অফিস, কেন্দ্রীয় পার্টি অফিস তো একটাই হবে একদম সব দলের। সিপিএমের কি আলিমুদ্দিন, বিজেপির মুরলীধর স্ট্রিট ছিল, এখন সেক্টর 5-এ শিফট করেছে। আপনি যদি অন্যান্য রাজ্যেও যান, যে কোনো দলের কেন্দ্রীয় পার্টি অফিস একটাই থাকে, একমাত্র তৃণমূল কংগ্রেস যাদের কেন্দ্রীয় পার্টি অফিস দুটো, সেখানেই তো তৃণমূলের শেষ। মানে এখান থেকে সলিউশন হচ্ছে না, ওখানে গেলে সলিউশন হবে। তাহলে এটা তো মুকুলবাবু যেটা বলে গেছিলেন, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছে। উনি তো ক্যামাক স্ট্রিটে প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাতেন, দল তো চালাতেন না। আবেগটা তো কোনোদিন বেরিয়ে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা মানুষও বলতে পারবে আবেগ কানেক্টেড ছিল। রাজনীতি আবেগের খেলা। একদম রাজনীতিতে যদি আবেগ না থাকে তাহলে হতে পারে না। আজকাল এদের কি অবস্থায় যে আমি সোশ্যাল মিডিয়াতে বাধ্য হলাম, সেদিনকে আমাদেরই তৃণমূল ছাত্র পরিষদের নাম নেব না, উদাহরণ হিসেবে একটি মেয়ে লিখছেন, আমি একটি জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, দিতে গিয়ে বলেছিলাম কলেজ রাজনীতিতে গোলাপ ফুল থাকা উচিত। সেটাকে ট্রিমেন্ডাস কটূক্তি করে একজন লিখেছিল যে রাজন্যাকে দিয়ে, যে রাজন্যা কি জানে প্রান্তিক ক্যাম্পাসে কটা গোলাপ ফুল দিয়েছে। এটা গোলাপ ফুলের এই প্রতীকীটা এরা বুঝতেই পারবে না। এরা সমরেশ মজুমদার পড়েনি, এরা কবির সুমন শোনেনি, তাই এদের কাছে ক্যাম্পাসটা হচ্ছে এক একটা দুর্নীতি দাদাগিরির আতুরঘর। এরা গোলাপ মানে যে নষ্টামি নয়, গোলাপ মানে যে ভালোবাসা, গোলাপ মানে যে একটা সম্পর্কের সৌহার্দ্যতা, সেইটা এরা রিয়েলাইজই করতে পারে। মানে আলটিমেট যেটা আমি তোমায় বলতে চাইছি, যে রাজনৈতিক পারিবারিক সামাজিক শিক্ষাটাই নেই। এইটা যদি থাকতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের হতো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা করেছিলে, এটা বোঝানোর জন্য বললাম, অরাটা, এই অরাটা নষ্ট হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অরায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই শাহরুখ খান মনে করতো, মানে লার্জার দ্যান লাইফ করে তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন লার্জার দ্যান লাইফ করেননি। মানুষ এই সিনটা ইম্যাজিন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির ওপর থেকে গোলাপ ফুল ছুটছেন, এইটা ইম্যাজিন করেননি মানুষ, এটা দেখেননি। হঠাৎ করে এইগুলো দেখতে শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় 7 কিলোমিটার 8 কিলোমিটার কলকাতার রাস্তায় হেঁটেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমি তাও দেখেছি 2-1 ছবি তোলার জন্য করেছেন, তাছাড়া তো উনি তো মানুষের সাথে কানেক্টই করতেন না। আর ওনার 2-4 সাগরের থাকতো পাশে সিকিউরিটিরা, মানে অ্যানিম্যালস আর ট্রিটেড বেটার দ্যান হিউম্যানস। মানে উনি যেভাবে অ্যানিম্যালসদের এর থেকে ভালো ট্রিট করে, মানুষকে ধাক্কা দিয়ে দিত। এবং আমি বলি, আমি এত কিছু দেখেছি, ওনাকে যদি কোনো গিফট দেওয়া হতো, সেই গিফটটা উনি গাড়িতে তুলতেন না। এত ভয়, কোনো গিফট গাড়িতে তুলতেন না, ফুল এরমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হতো ফুল দেওয়ার পর। ওনার ভয়। আজকে কি হলো? আজকে শান্তিনিকেতনের সামনেও পুলিশ নেই। এবং আমার খুব ভালো লাগলো, দেখুন শুভেন্দু অধিকারী তো অনেক রাজনৈতিক লোক, শুভেন্দু অধিকারী কিন্তু বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটিতে যাতে কোনো খামতি না পড়ে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো মায়াদায় দেখার কেন করবেন? উনিও জানেন কে নেতা নয়, কার কোনটা প্রাপ্য। এটা তো আজকে সবাই বুঝতে পারছে। কিন্তু দুর্ভাগ্য, এরাই তো বস যুবরাজ কালচার শুরু করেছিল। আরে বসটা আবার কি? উনি কে? উনি একটা সাধারণ এমপি ছিলেন। একদম। ওনার রাজনৈতিক কন্ট্রিবিউশন কি আছে? সিপিএমকে সরাতে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই। আরজি কর আন্দোলন ওনাকে দেখে, পশ্চিমবঙ্গে যখনই কোনো গণ্ডগোল হতো উনি দেখবেন কলকাতায় নেই, আরজি করের সময় নেই, ঠিক আছে, বিভিন্ন আরও যা ঘটনা, এসএসসি চাকরি কাণ্ড যখন তোলপাড়, নেই, চিকিৎসা করাতে চলে যেতেন। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বুঝুন, এই ওরা মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক ভুলভাল লাস্টের দিকে বলেছেন করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গার্ডসটা ছিল সামনে ফেস করার। উনি তো বর্ষা মাথায় নিয়ে চলে গেলেন ওই আরজি করের ওখানে করতে, ঠিক আছে, ভুল ঠিক পরের কথা, কিন্তু পথে উনি ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? ঠিক যখনই গণ্ডগোল হচ্ছে তখনই উনি বিদেশ। এটা কী সিস্টেম চলছিল? তো যথারীতি ওরাটা এইভাবে আস্তে আস্তে হারিয়ে গেল। অনেকে বলেছিলেন সময়ের ডাক। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, সময়ের ডাক কি? মানে হানি সিংয়ের গান সময়ের ডাকে কিশোর কুমারের গানকে ছাপিয়ে যেতে পারে কখনো? কখনোই না। কখনো যেতে পারে? মানে হঠাৎ বলছে সময়ের ডাক হানি সিং গাইছে, গুড, সময়ের ডাক হানি সিংয়ের গানও লোক শুনুক, কিন্তু সেটা কখনো কিশোর কুমারকে ছাপিয়ে যেতে পারে না, মান্না থেকে ছাপিয়ে যেতে পারে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা আপনি সুব্রত বক্সিকে এই নির্বাচনে দেখতে পেয়েছেন? দলের প্রেসিডেন্ট, 98 সাল থেকে 26 পর্যন্ত স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, দেখতে পেয়েছেন? দেখতে পাননি। ওরাটা হারিয়ে গেল।